অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইয়ের 14তম পর্ব। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। তাহলে শুরু করা যাক। গত পর্বে আমরা গাজের মুখে কবিরের ইচ্ছা শুনেছিলাম। আজকে শুনব কবির পর্বের পরের অংশ। হাত মুখ ধোবার পরে এবার দাম চকাবার পালা। কিন্তু নারায়ণ ঠাকুর কোথায়? নিশ্চয় অনুমানে ভুল করিনি। ঠাকুর স্বয়ং পাচক ও মালিক। আদায় উসুল হিসাব নিকাশ তারই কাজ। এদিকে গাজীরও খবর নেই। অন্যদিকে কর্তাগিন্নি অন্য কথা বলে। মাহাতো বলে, যা পাবো তাই আনবো, তুই বসগে যা। এমন সময় আসে ফোঁচা। গলার স্বর সেই চিচি, চেহারার সঙ্গে একেবারে বেমানান। আমাকে বলে, বাবু কি বসবেন না যাবেন? বসার কোনো প্রশ্ন নেই। খাওয়া হলো, এবার খদ্দের বিদায়। মাহাতো বলে ওঠে, কেন বাবু কি জলে পড়ে গেছে, না এজলাসে হাজিরা দিতে যাবে যে খেয়েই বিদায় নিতে হবে? ফোঁচা বলে, তা বলি না, ঠাকুর মশাই জিজ্ঞেস করতে বললেন তাই। মাহাতো তো মাহাতো বলে, জিজ্ঞেস করা করে কি আছে, খাওয়া হয়েছে, একটু বসে বিড়ি টিড়ি টেনে যাওয়া যাবে। তুমি দাওয়ায় আসন পেতি দাও দেখি একখান। তোমার ঠাকুর মশাই বুঝি খেতে বসবে এখন? হ্যাঁ, বস্তি বলগে, খেয়ে এসে দাম নেবে। কার কথা কে বলে? ফোঁচাকে আমি কিছু বলবার আগেই দেখি যেন হুকুম বর্দার হুকুম নিয়ে চলে গেল। কিন্তু খাওয়ার পরে হোটেলে দাওয়ায় বসার রীতি আমার জানা নেই। সেই কথাটি মাহাতো বলে, বসেন না একটু মশাই, বসেন, পানবিড়ি খান। এ তো আপনাদের শহরের হোটেল নয় যে খাওয়া হতি না হতি দাম মিটিয়ে চলে যেতে হবে। বলে আমার দিকে চোখ ফিরিয়ে গিন্নির দিকে ফেরে, জিজ্ঞেস করে, হ্যাঁ কি বলছিলি বল। বউয়ের মুখ ফেরানো অন্যদিকে। জবাব আসে, বলছি গাজীর জন্য দুটি পান এনো। মাহাতোর হ্যাঁ না কোনো শব্দ নেই। দাওয়া থেকে নেমে সে হাঁটা দেয়। ফোঁচা এসে একটা শীতল পাটির আসন পেতে দিয়ে চলে যায়। এখন যা করতে হয় করো। করার কিছু নেই, খেয়েছি, পয়সা না দিয়ে যেতে পারি না। তাছাড়া গাজী যে আমাকে খাড়া করে রেখে গেল, সে না এলে যেতেও পারি না। অতএব শীতল পাটির আসনে অধিষ্ঠান। মাহাতো বউ দাওয়া থেকে সরে দরজার কাছে দাঁড়ায়। আধখানা শরীর ঢাকা পড়ে ঘরের মধ্যে, আধখানা বাইরে। ঘোমটার আড়াল থাকলেও বুঝতে পারি মুখ ফেরানো তার অন্যদিকে। খাওয়ার পরে নেশা। গাজীর ভাষায় যার নাম সিরগেট, যার গন্ধ নাকি খুবই মিষ্টি, তাই বের করে ধরাই। মুখোমুখি কোনো ঘর নেই। কাঠা দুয়েক জমি ছাড়িয়ে যে ঘর আছে তার দরজা অন্যদিকে। সামনে একটা বড় গর্ত, তাতে উনুনের ছাই ছড়ানো। পাশে আবর্জনাও কম নেই। গর্তের সামনেই বড় একখানি নিবিড় ছায়া ছড়িয়ে রেখেছে বড় একটা গাছ। হাটের বুকে যে কয়টি গাছ আছে, এই বনস্পতি তার অন্যতম। হয়তো যবে এ জায়গা ছিল সুন্দরবনের আওতায়, তখন এই নাম না জানা ঝাড়ালো বর্ষিয়ান বনস্পতি ছিল কিশোর, যার নাম সভ্যতা। তার বড় মাটির লোক। বন কেটে সে চাষ করেছে। তার মধ্যে কোনো রকমে এই গাছের গরদান বেঁচে গিয়েছে। বয়সের হিসাবে এখন তার ঋতুরাজের কাল, নাকি মধ্য ঋতুর হাল বুঝতে পারি না। পুষ্টতা আর সবলতা দেখে অনুমান হয় বুড়ো সে হয়নি এখনো। পাতায় পাতায় ঝোপে ঝাড়ে গাঢ় সবুজের রঙে রঙে বারবারন্ত দেখি। প্রথম শীতের ছোঁয়াতে এখনো একটি পাতা ঝরার লক্ষণ নেই। বেলা শেষের আলোয় পাতাগুলো চিকচিক করে। চোখে দেখি না, কানে শুনি। তার ছায়া ঝোপে কোন সব পাখিরা যেন ডাকে। চড়া গলায় নয়, নিচু স্বরে। সেই সব পাখিরা যেন আলস্যে বিলাসে কী সব বলাবলি করে। হঠাৎ হারিয়ে যাই কোথায় যেন। আপন বলে চিনি যাকে, অস্তিত্ব যার নাম, যে আছে আমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে, সে যেন নিমেষে যায় কোথায়। তার সঙ্গে চলে যায় স্থান কাল পাত্র। কোথা থেকে কোথায়, কেন এসেছি, সে কথা আমার মনে পড়ে না আর। যেন আমার কোনো গুরু ছিল না। শেষ কোথায় জানা নেই। ওই যে ছায়া, ওই যে গাছ,
ওই যে পাখি আলাপ করে নিভিড় নির্ভীতে, কোথায় যেন কোন লোকে মানুষের অস্পষ্ট দু একটা কথা ভেসে আসে। আর এই দরজায় দাঁড়িয়ে লাল শাড়ি জড়ানো আধখানা মূর্তি দেখা যায়। এইসব যেন এক অরূপ সায়র। আমি তাতে ডুবে যাই, কেন তা জানি না। সংসারের মুগ্ধ বা অবাক হবার কিছু ছিল না এখানে। তবু সব মিলিয়ে এ যেন এক ঘোর, যেন কি এক সুর বাজে কোথায় অদেখা অচিন লোকে, মানুষের অধরা সীমায় বাজে এক নামহীন সুর। আর যেমন করে স্তব্ধ প্রহরের ঘরে ঘণ্টা বেজে যায়, তেমনি করে আমার হৃৎপিণ্ডে ধুক ধুক ধ্বনিত হতে থাকে। কখন যেন একটা রোগা কুকুর আসে, কালো ধলো রং, ছাইগাদায় নেমে বারেক সন্দেহে দেখে দাওয়ার দিকে, তারপর কাছে এসে কান কাঁপিয়ে লেজ নেড়ে আশা নিরাশা ধন্দ লাগা চোখে তাকায়। দরজার কাছে বাজে চুরির রিনিঠিনি, দেখি ও গাজের থেকে সাহসী, লাফ দিয়ে দাওয়ায় উঠে ছুটে যায় শব্দের দিকে। শুধু তাই নয়, লাফ দিয়ে হাত বাড়ায় লাল শাড়ির দিকে। হঠাৎ শুনি মাহাতো বউ হাসে খিলখিল করে, বলে, ওই মুখ পড়া, গায়ে উঠিস না, কি আছে যে দেব তোকে? তা যদিও জানতো, তাই নড়বার নাম করে না, তবু নড়তে হয়। হঠাৎ মাহাতো আর গাজীকে দেখি দুজনেরই মুখ চলছে, চিবুনো আর কথা বলা একসঙ্গেই। চিবুনোর বস্তু পান, দুজনের ঠোঁট দেখলেই বোঝা যায়। কথার খেই মাহাতোর গলায়, আরে সে তুমি আমাকে কি বলবে? অন্তাকেও চিনি, অনাদিকেও চিনতেও আমার বাকি নাই। রাগ হয় ওই ডুলি ছুরিটার ওপর। হ্যাঁ, এই নাও। দাওয়ায় উঠতে উঠতে এক কথা থেকে আরেক কথায় আসে মাহাতো, বউয়ের দিকে পান বাড়িয়ে দেয়, আবার বলে, কি এক রাংতা দেওয়া যোদ্ধার কথা যেন বলেছিলে, তা পেলাম না, ওই দিয়ে কাম চালাও। তারপরে দেখি মাহাতো পানের খিলি বাড়িয়ে দেয় আমার দিকে, বলে, নেন একটু পান খান। গাজীও লাল ছোপের দাঁত দেখিয়ে তাল দেয়, হ্যাঁ বাবু, পান খান। কিন্তু গোবিন্দ দাস ও রসে বঞ্চিত, তাই বলতে হয়, পান খাই না। তা বললে কি মাহাতো শোনে? বলে, আপনার নাম করে এনেছি, খেয়ে ফেলেন মশাই। গাজী হেসে ঘাড় নাড়ে, কিন্তু ফোচারানা আসনে না বসে উপায় ছিল না। পানের বিষয়ে তা চলবে না। যা বুকে আটকায়, গলা বন্ধ হয়ে যায়, এমন বস্তু নিমন্ত্রণে কষ্ট পেয়ে লাভ নেই। মাহাতো মশাইকে তাই হাত জোর করে বলতে হয়, খেতে পারি না, কষ্ট হয়। যেন মাহাতো এমন মজার কথা শোনেনি কখনো। বলে, বলেন কি মশাই? বলেই সে কাশি জড়ানো গলায় হাসি, লাল কোকিল চোখে তাকায় বউয়ের দিকে। বউও হাসে, হাসির শব্দ চাপা দেবার চেষ্টা করে। গাজী হাসতে হাসতে বলে, বাবুর আমার এমনি মজার কথা, তবে বাবুর যখন ইচ্ছা নাই, পানটা তুমি খেয়ে ফেলো। মাহাতোর তখনও হাসি থামেনি। আমার পাশেই বসে বেড়ার গায়ে ঠেস দিয়ে বলে, পান খেতে কষ্ট হয় কোনোদিন শুনি নাই। আমার তো পেট থেকে পরিস্তক যাবৎ নেশা ধরেছি। মদ ভাং যা বলেন, কোনোটাতে অরুচি নাই। সোজা কথা, সোজাই বেরোয়। দাগের ছিটা লাগাবে, তার জায়গা কোথায়? কিন্তু পান চিবুতে না পারার সঙ্গে এই তুলনা কোথায় খাটে, সে বিতর্কে যেও না। অতএব দেখুন হাসি হেসে মাথা নাড়ি, বলি, ভালো লাগে না। গাজী বলে, এই গিয়ে হলি কথা, যার জুরি নাই, ভালো লাগে না, এরপরে আর কথা হয় না। যেন এতক্ষণ আমার কথার ভুলেই কথার সৃষ্টি হচ্ছিল। মাহাতো বলেন, সে ঠিক কথা। আংড়ি খাবি না কি গো? ইতিমধ্যে দরজা ঘেঁষে মাহাতো গিন্নিও ভুইয়ে বসেছে। জবাব আসে, না, আমার মজা পান, আর মুখে দেব না। এতক্ষণে মাহাতো গিন্নির একটা নাম শোনা গেল, আংড়ি। কি থেকে এই নামের উৎপত্তি হতে পারে ধারণায় আসে না। কিন্তু সে না হয় নামের কথা, মোজা পান আবার কাকে বলে? এ মোজা কোন মোজা? এ বোধ হয় মজা লাগার মজা নয়, মজে যাওয়ার মজা। মাহাতো বলে, আমারও তাই। তৎক্ষণাৎ গাজী আওয়াজ দেয়, তয় আমাকেই দাও চাচা। হ্যাঁ, তোমার বাবুর পান তুমিই খাও। হাত বাড়িয়ে গাজীকে পান দেয় সে। পকেট থেকে বিড়ি বের করতে করতে বলে, একটুখানি ধোয়া হবি নাকি? গাজী দাওয়ার ধারে বসতে বসতে বলে,
তা না হবি কেন, তুমি খাওয়াইলেই হয়। মাহাতো এক হাতে 3টি বিড়ির মুখ এক করে ধরে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুন জ্বালায় 3 বিড়ির মুখে, জ্বালিয়ে একটা দেয় গাজীকে, আর একটা বাড়িয়ে ধরে ডান দিকে। একটি শাখা চুড়ি পরা হাত সেটি নেয়। জ্বলন্ত বিড়ি অদৃশ্য হয়ে যায় ঘোমটার আড়ালে। 3 জনের ধোঁয়ায় মাখামাখি করে। আহারের পর একটি নিটোল বিশ্রামের ছবি। বিড়ির ধোঁয়ার সঙ্গে জোরদার গন্ধটা মিশে আবহাওয়াটাকে যেন আরো নিবিড় করে তোলে। আমার সিগারেট তখন প্রায় শেষ। মাহাতো গিন্নির গলা শোনা যায়, গান কিন্তু শোনাতে হবে। মাহাতো গিন্নি নয়, আংরি, অনেকটা যেন আংটির মতো শোনায়। গাজী বলে, শুনবো গো চাচি, পান বিড়িটা মজিয়ে নি আগে। মাহাতোর দিকে ফিরে বলে, ওই জিজ্ঞেস করতে ভুলে গেলাম, কলকাতায় গেছিলে নাকি চাচা? মাহাতো একমুখ ধোয়া ছেড়ে বলে, না, কলকাতায় যাব কি করতে। না বলে আলিপুরের কাছারিত গেছিলে কি না, মামলা মোকদ্দমা থাকতে পারে। কথাটা ঠিক যেন মাহাতোর মনোভূত হয়নি। গাজীর দিকে ফিরে বলে, কেন, খেয়ে দিয়ে কি আমার আর কাম নাই, খালি মামলা ঠুকে বেড়াচ্ছি? দেখো, আবার কথার পৃষ্ঠে কথা কোথায় নিয়ে যায়। মাহাতোর মেজাজ বুঝিনি। গাজী একটু ঠেক খেয়ে বলে, না বলে কি, যাও তো পেরোই, মাসান্তর তো লেগেই আছে। ভাবি হাঁক দিয়ে বুঝি চিৎকার ওঠে, কিন্তু না, দেখি মাহাতো আস্তে আস্তে ঘাড় নাড়ে। তার ছোট ছোট লাল চোখের দৃষ্টি যেন অনেক দূর চলে যায়। কালো কুচকুচে প্রকাণ্ড মুখখানি হঠাৎ যেন পাকের মতো নরম তলতলে দেখায়। 2-4খানি খানাখন্দ দেখা দেয়, অনেকটা কাদার ডেলার মতো। একটু চুপ করে থেকে বলে, তারকেশ্বর গিয়েছিলাম একটু। ও, পূজাবাদ দিতি নাকি? মাহাতো মুখ ফেরায় না, চোখ ফেরায় না, বিড়িও টানে না। ওদিকে যেন কেমন করে আংড়ির ঘোমটা খুলে যায়। বউদের ঘোমটা যে কেন বারে বারে খুলে যায় আর বারে বারে টানতে হয়, সে কথা কেউ বলতে পারে না। হয়তো বউদের শাশুড়ি ননদিনীরা সে কথা বলতে পারে, কিন্তু আংড়ি ঘোমটা টেনে দেয় না। তার মুখের একপাশ দেখা যায়, তার মুখ দিয়ে ধোয়া বেরোয় না। বিড়ি বোধহয় হাতে কোথাও আছে, কিন্তু দেখো, আংড়ির কালো মুখখানি মূর্তির মতো নিরেট। কাজল মাখা চোখের দৃষ্টি স্বামীর মতোই কোথায় কোন দূরে যেন নিবদ্ধ। মাহাতো বলে, না, পূজা পাঠ আর কি দেব। গাজী তবু ছাড়ে না, জিজ্ঞেস করে, তয় কি মানত টানত ছিল? এবার মাহাতো একবার আংড়ির দিকে ফিরে তাকায়, কিন্তু আংড়ি তাকায় না। সে তেমনি স্থির হয়ে বসে থাকে। পান চিবুতে চিবুতে সে যে গান শুনতে চেয়েছিল সে কথা আর মনে হয় না। খোপায় গোজার উপর ঝুমকো কাটার ঝুমকো পর্যন্ত একটু নড়ে না, ঝিলিক দেয় না। মাহাতোর সেই যে ভারভারিক্কি আত্মপ্রত্যয়ের একটা ভাব ছিল, তাতে যেন ঢল খেয়ে যায়। এখন এ মানুষ যেন কেমন অসহায়, কোথায় একটা দুর্ভাগ্যের ছায়া তাকে ঘিরে ধরে। বলে, ওই আর কি, মানত তো করেই যাচ্ছি, ফল তো পাই না। কথার সঙ্গে নিঃশ্বাসে মনের ঢাকনা খুলে আসে, কি একটা দাগ যেন দেখা যায় সেখানে। আংড়ি তাড়াতাড়ি বলে ওঠে, আহ, কি কথা দেখ দেখি, ফল পাও কি না পাও সে তুমি বলো কেন, মানত করেছো সে কথা বলো। আংড়ির স্বরে একটু উদ্বেগের সুর। সংস্কার বলো আর যাই বলো, শোনায় যেন তোমার কাজ তুমি করো, ফলের বিচার অন্যত্র। মাহাতো বলে, তা ঠিক, তবে দেখ আঙ্গুর, মানুষের মন তো। তার গলায় নিরাশা, সুরে আক্ষেপ বাজে। এবার জানা যায় আংড়ি আঙ্গুর, হয়তো আঙ্গুর শুনতে সুন্দর, তবু আংড়ি যেন আরো মিষ্টি। আংড়ি বলে, তা হোক, ফল পাও না সে কথা বলতে নাই। মাহাতো ঘাড় নাড়ে আস্তে আস্তে, আবার একটা নিঃশ্বাস পড়ে, আর তার কালো মোটা ঠোঁটে হাসি দেখা যায়। বলে, কিন্তু ওদিকে বেলা যে যায়। কথাটা সঠিক থাওর হবার আগে প্রায় বাইরে রোদের দিকে চোখ ফেরাতে যাই। দেখি গাজীর আরশি চোখ মাটির দিকে, তার ফাটা ফাটা মুখখানিও যেন ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে। মাহাতোর গলায় আবার শোনা যায়, সময়ের বস্তু সময়ে না এলে কি আর তাকে ধরা যায় নাকি, বলো হে গাজী? গাজী মুখ না তুলেই গানের কলি বলে,
তা বটে চাচা, ওই সে আছে না, সোতে বাঁধাল বাদগা জলে, এই কোটালে পড়েছে মিন ধরগা তোরা, পাবি না রে জল শুকালে। মাহাতো ঘন ঘন মাথা দোলায়, বারে বারে বলে, এই 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 কথাখানি বলো, পাবি না রে জল শুকলি। তো আংড়িকে সেই কথাই বলি, মন যে মানতে চায় না। তিনজনে চুপ করে থাকে। দেখি তিনজনের ওই ধূমপান বন্ধ, বিড়ি নিভে গিয়েছে। এবার নিজেকে নিজের কথা বলতে ইচ্ছা করে, ওরে জম্মকানা, দেখলি না রে আলোতে ঝলক খেলে, এ যেন সেই কথা কয়ে রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনমভর মেলে না। এই তিনে মিলে কি যেন এক কথা বলে যায়, আমি যার মর্ম বুঝি না, অথচ তাদের মাঝে বসে আমি অন্য স্রোতে চলি। কি এক রহস্যধারা যেন তলে তলে চলে। আর দেখো, আমি যে ভিনদেশি লোক, আমি যে বাইরের, তা ফুটে ওঠে এই তিনজনের ভাবে। এখন ওরা এক, আমি ভিন্ন, আমি বিস্তৃত, অস্তিত্বহীন। আংড়ির গলা শোনা যায়, মন না মানলে কি করবে বলো, মন না মানিয়ে আমাদের উপায় কি? তবে ওই বেলা যায় পেঁচাল পেরো না, ও তোমার মনে ধন্দ। বলে সে ঘোমটাটা টেনে দেয়। মাহাতো তেমনি শব্দ না করে হাসে। সে হাসিটা যেন আংড়ি টের পায়, তাই একবার চোখ ফিরিয়ে দেখে। যদি ঠিক দেখে থাকি তবে দেখেছি কাজল মাখা ডাগর চোখ দুটিতে জল নেই, জলের থেকে বেশি কি একটা কষ্ট যেন অথই হয়ে পড়বার জন্য থমকে আছে, তবু অথই হয়ে পড়ে না। গাজিও দেখি এবার তার আরশি চোখের পাতা একটু নাচায়, মাহাতোর দিকে চেয়ে বলে, তাও হতে পারে, মনের ভরমে কর্ম নাশে, মন বাঁধো মন রসে কষে। বেলা যাবার মতন বয়স তো তোমার হয় নাই চাচা। মাহাতোর সে কথায় কান নেই, যেন নিজের সঙ্গে নিজে বলে, ডাক্তার বদ্যিও তো কম করলাম না। ধরগে আলিপুর কোর্টের যত চেনা উকিল মোক্তার যে যেমন ডাক্তারের কথা বলেছে সবারই দেখিয়েছি, তারা সব কলকাতার ডাক্তার। কালীঘাট তারকেশ্বরও তো কম হলি না। এখন কি আছে কপালে দেখি। কথা শেষ হবার আগেই মাহাতোর নিঃশ্বাস পড়ে। দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সে পরাবিড়ি ধরায়। গাজিও তার কাছ থেকে ধরিয়ে নেয়। এবার যেন আমার চোখের সামনে থেকে একটা পর্দা সরে যায়। একটা সন্দেহ নড়ে চড়ে ওঠে, একটা ধারণার মূর্তি ফুটে ওঠে। মাহাতো কি অপুত্রক পিতা? কোনো একদিন ফোচার কাছে ঠাট্টা করে ছেলে চাওয়া কেবলমাত্র ঠাট্টা নয় তাহলে? তারপরেই দেখি মাহাতো জামা সরিয়ে ট্যাকের ভিতর থেকে কোমরের সঙ্গে সুতোয় বাঁধা একটা পকেট ঘড়ি বের করে। কখনো আশা করিনি বিদেশি এক বিখ্যাত কোম্পানির বহুকালের পুরনো এক সোনার ঘড়ি এমন একটা মানুষের ময়লা কাপড়ের কষি থেকে বেরোবে, তাও এই দূরের বাজার হাটে। মনে মনে অবাক হই, প্রকাশ করতে পারি না। অথচ এই লোকটিকে আমি আমার ছকের ভাবনায় সামান্য দরিদ্র এক চাষি ছাড়া ভাবিনি। আর কোনো দরিদ্র চাষির কাছে এমন ঘড়ি দেখলে আমার মতো কোনো মানুষের চোখে ধন্দ না লাগে, এই আমাদের মন। হঠাৎ মাহাতোর সম্পর্কে আমার মন অন্য বায়ে বইতে শুরু করে। গাজী বলে ওঠে, দেখেন তো বাবু, নক্ষী ঠাকুরন যার ঘরে বাঁধা তার ভোগের মানুষ নাই। মাহাতো হেসে তাকায় আমার দিকে, তারপরে গাজীর দিকে ফিরে বলে, তাই বার কমনে বলো, গত সনে ট্যাক্সও দিয়েছি 40,000 টাকা, এ বছরই আবার কত দিতে হয় দেখো। সব দিকই আমার ফর্সা, কিছুই আর রেখে যেতে হবে না। এই কথা শেষ হতেই হঠাৎ দেখি আংড়ির মাথাটা নিচু হয়ে পড়ে, ঘোমটা খসে যায়। এবার তার ঝুমকো কাটার ঝুমকো ফুল ঝিকিমিকি করে, সেই সঙ্গে শরীরখানিও কাঁপে। গাজী একবার তাকিয়েই আবার চোখ নামিয়ে নেয়। মাহাতো আংড়ির কাঁধে হাত দিয়ে বলে, কাঁদিস না, আমি তো মন্দ কিছু বলি নাই। সব কিছুই এমন চকিত আর আঁকাবাঁকা, খেই ধরতে পারি না। অন্তঃস্রোতের সব প্রবাহে নজর করি, তেমন শক্তি নেই। তবু সব মিলিয়ে কোথায় একটা ব্যথার ভারের সঙ্গে ধন্দে থমকে থাকি। ধন্দ লাগে এই কারণে, মাহাতো শ্রেণী বুঝতে ভুল করেছি। গাজীর ভাষায়, নক্ষী ঠাকুরন যে তার ঘরে বাঁধা তাতে ভুল নেই, অথচ এমন একজন ধনী
সেকালের সোনার ঘড়ি যার ময়লা কাপড়ে বন্ধনীতে, সে কিনা এমন বেশে এমন করে এই ভোজনাগারের দাওয়ায় বসে। শুধু কি তাই, ট্যাক্সও বলতে সম্ভবত কৃষি আয়কর বুঝিয়েছে সে, তার অঙ্ক 40,000 টাকা। সেই লোক কিনা সস্ত্রীক বিড়ি টানতে টানতে এলো মোটর বাসে করে তারকেশ্বর থেকে। এখন গাজীর কাছে বসে কাঁদে বংশধরের ক্ষুধায়। আংরি কাঁধে মুখ নিচু করে, তার চোখে জল। স্বামী তার পিঠে হাত দিয়ে কাঁদতে বারণ করে। লাল চোখ দুটি তার জলে ভাসে না, কিন্তু দেখি চোখের জলের থেকে তার কান্না যেন গভীর। জলেতে যে ক্ষণিক ধোয়া, যাতনা থেকে একটু মুক্তি, সেটুকুও তার নেই। এখন ব্যথার ভারে সেই তো অবাক মানি। এই লোককে তুমি কেবল কৃপণ ভাববে নাকি, নাকি ভারতের এ আরেক রূপ, হয়তো সাবেকি রূপ। লক্ষ টাকা কষিতে বাঁধা, তবু আপন সমাজ, পরিবার, বেশবাস, আচরণবিধির এদিক ওদিক নেই। ধুলায় চলে, ধুলায় বসে, রাস্তায় কাঁদে। দূরের এই বাজারের গঞ্জে না জেনে পথ অচিন খোঁজে, এইটুকুও দেখা জানা পাওনা ছিল আমার। ওদিকে গাজীর গলায় গুনগুনানি বেজে ওঠে। সে মুখ তোলে না, ফিরে তাকায় না, যেন নিজেকে নিজেই মাথা নেড়ে কি বলে। গুনগুনিয়ে সুর ভাজে, তারপরে নিচু স্বরে টানা সুরে গায়, নাকি কেবল সুর করে কথা বলে বুঝতে পারি না। গান করে মন না হলে সোজা ফকির সাজা কেবল রে তার বিড়ম্বনা। এই একটা কলি বার দুয়ে গিয়ে মাহাতোর দিকে চায় সে। মাহাতো তাকায় তার দিকে। গাজী হাত ঘুরিয়ে গায়, ফকিরের শয্যা ধরে নৃত্য করে করছো ধম্মের আল্লাপনা। আরে দূর হ বান্দা, তুমি যে আপন কাজে বেঠিক নিজে, পরকে কি বুঝাও বলো না। বলে মাহাতোর দিকে চেয়ে হাত দুটি জোর করে হাসে। বলে, চাচিকেও সেই কথাখানি বলি। কি দিয়ে যে মন বাত্তি বলবো তা জানি না। তো চাচি, মন বশ না করি উপায় কি? বলে সে আংরির দিকে চায়। আংরি তবু মুখ তোলে না, তবে তার শরীরে আর কাঁপন খেলে না। গাজী আবার গায়। গাজী বোঝে না, তুমি যে এত গান গাও পরকে বুঝাও, নিজে কেন তা বুঝো না? নিজে না বুঝলে পরে অন্য পরে বুঝবে কেন তা ভাবো না। পরকে কি বোঝাও বলো না। বলে ঘাড় বাঁকিয়ে চেয়ে থাকে আংরির দিকে। ফাটা মুখের ভাজে ভাজে একটু হাসি খেলে যায়। গাজীটা করে কি, গুণ না বশ? অবাক হয়ে দেখি পাজিটা যেন আরেক খেলা খেলে। ওদিকে আংরিও দেখে মুখ তোলে, চোখের জল মোছে। গাজীর দিকে তাকাতে চায় যেন, পারে না, কেবল বলে, গাও। গাজী তৎক্ষণাৎ ধরে দেয়। গাই, মনের মানুষ পেলাম না, মনে মনে ভাবছি যে তাই। মনের দুঃখ মনেই রইল, মনে মনে ভাবছি তাই। বন পোড়া যায় সবাই দেখে, বুঝলে চাচি, মনের আগুন কেউ না দেখে। এখন কোন ছায়াতে তাপ জুড়াই। গিয়ে ঝোলা থেকে টান দিয়ে বের করে ডুবকিটা। ডুব ডুব তাল দে, ঘাড় দোলায়। আংরির পান খাওয়া ঠোঁটে একটু হাসি ঝিলিক দে। ডাগর চোখ তুলে গাজীকে দেখে একবার। গাজী ডুবকি থামিয়ে গায়, কোন সাধনে পাইগো তারে, যে আমার জীবন ধন রে, সেই আশাতে ঘুরে বেড়াই। মন্দির মসজিদ সব ঘুরেছি, মোল্লা মুন্সি সব পুছেছি, আমি তারে কোথায় পাই? তারপরে সে আকাশ ফাটানো হাঁক দেয়, জয় মুর্শেদ। মিয়াজান ফাকরে কয়, ঘরের কোণে বান্ধা রয়, ওরে দিনের কানা রাত দেওয়ানা, দেখলি না রে তাই। সে গান থামায়। আর মাহাতো বলে, ওই হলি কথা। গাজী বলে, তয় অবুজ কেন? আমি বলি, ছুটাছুটি দরকার কি? ভুঁইয়েতে গাছ 2 খান, ফল ফলবে 1 খান, মনের বুঝ করো। মাহাতো আর আংরি দুজনেই যেন দৈববাণী শুনে গাজীর দিকে চেয়ে। আমার হালও তাই। লোকটা তাল ধরতে গিয়ে আমার চেয়ে থাকে সার, অথচ দেখো মনের কথায় তরঙ্গিয়া যায়। ইতিমধ্যে কখন নারায়ণ ঠাকুর এসে দাঁড়িয়েছে। ভজনের পরে বিড়িটি সদ্য ধরানো। গাজীকে বলে, ওই গলাখানির গুণেই তরে গেলে? গাজী জোর হাত কপালে ঠেকিয়ে বলে, আপনার যেমন হাতের গুণে ডাল চচ্চড়ি একেবারে অমৃত স্বাদ হয়েছে। নারায়ণ ঠাকুর সন্দিগ্ধ চোখে তাকিয়ে
একবার গাজীর মুখ দেখে, তারপরে বলে, যত বাজে পেঁচাল পারে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আসছে খুব শীঘ্রই। সাথে থাকবেন, গল্প শুনবেন। নমস্কার।